আসসালামু আলাইকুম। বিবিএন এমবি সলিউশন ম্যানেজারের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্সের দ্বিতীয় বর্ষের এবং বিবি অনার্স দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফিনান্স এবং মার্কেটিং এর জন্য ফান্ডামেন্টাল অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শর্ট টার্ম ফিনান্সিং, অর্থাৎ শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোনের আমরা গত ক্লাসে আলোচনা করছি কস্ট অফ ট্রেড ক্রেডিট। আজকে আমরা আলোচনা করব কস্ট অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ বাণিজ্যিক কাগজ। গতদিনকে আলোচনার ফাঁকে আমরা শর্টভাবে শিখছিলাম যে কোনো প্রতিষ্ঠান তার অর্থের ঘাটতি বা অর্থের অভাব পূরণের জন্য তার প্রতিষ্ঠানের নামে সরকার থেকে অনুমতি নিয়ে কিছু কাগজ বাজারে বিক্রি করে যে অর্থটা সংগ্রহ করা হয় তাকে বলা হয় কমার্শিয়াল পেপার, অর্থাৎ বাণিজ্যিক কাগজ। উদাহরণস্বরূপ আমরা বলছিলাম লটারি। তো ঠিক এই এই বিষয়টাই আজকে আমরা অঙ্কের মারফতে শিখব। এখানেও আমাদের অ্যানুয়াল পিরিয়ডিক কস্ট রেট নির্ণয় করার একটি সূত্র আছে এবং ইফেক্টিভ রেট অ্যানুয়াল রেট নির্ণয়ের জন্য আরেকটি সূত্র আছে, অর্থাৎ কস্ট অফ টিকেটের মতো এখানে আমাদের দুটি সূত্র আছে। তো এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কিছু কথা মনে রাখার প্রয়োজন আছে যে সরকারের থেকে আমি অনুমতি চাইলাম আর আমাকে কমার্শিয়াল পেপার ছাপাই বিক্রি করতে দেবে, এমনটা ঠিক নয়। অর্থাৎ সরকারকে আমি যখন আমাকে এই কাগজের মুদ্রা বাজারে বিক্রি করতে দিবে তখন অবশ্যই সরকারকে কী করতে হবে, ভর্তুকি দিতে হবে। তো এরকম সরকারকে ভর্তুকির ব্যাপার আছে। তারপরে কাগজের মুদ্রাগুলো বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন ওয়ের মারফতে আমরা বিক্রি করব, তাদের একটা কমিশনের ব্যাপার আছে। এই যে ছাপাবো তার জন্য একটা খরচ আছে, এই বিভিন্ন রকম খরচ আছে। তো মনে রাখতে হবে যে কমার্শিয়াল পেপারের গায়ের মূল্য, অর্থাৎ সাথে যে বহিমূল্য থাকবে সেই বহিমূল্য থেকে যদি ডিসকাউন্ট আমরা বাদ দিই তাহলে সেলস ভ্যালু হয়, এবং এই সেলস ভ্যালু থেকে যত প্রকার কস্ট আছে সকল প্রকার কস্ট যদি আমরা বাদ দিই তাহলে এনএসবি হয়। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে অঙ্ক অবশ্যই আপনি ভুল করবেন। আর যদি অঙ্কে ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু পৃথকভাবে দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের সেলস ভ্যালু বের করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের কস্ট আমরা এসবি থেকে বাদ দিলে এনএসবি পেয়ে যাব। আমি আবারও বলছি, অঙ্কে যদি শুধুমাত্র ফেস ভ্যালু দেওয়া থাকে তাহলে ডিসকাউন্ট বাদ দিয়ে সেলস ভ্যালু নির্ণয় করতে হয়, এবং যদি অঙ্কে বিভিন্ন ধরনের কষ্টের হার উল্লেখ থাকে তাহলে সকল প্রকার ব্যয় সেলস ভ্যালু থেকে বাদ দিলে এনএসবি হয়। তবে যদি কোনো অঙ্কে কোনো রূপ কষ্ট না থাকে সেক্ষেত্রে এফবি আর এসবি দিয়েই অঙ্ক হবে, সেক্ষেত্রে এসবি হবে এনএসবি। যাই হোক, আমরা একটি অঙ্ক লিখে রাখছি, অঙ্কটি ডিফাইনভাবে সমাধান করলে আপনারা বুঝতে পারবেন। দুইটি অঙ্ক সমাধান করলে এটা সাধারণ একটি অঙ্ক দেওয়া আছে, আর যেখানে বিভিন্ন ধরনের ব্যয় থাকতে পারে এরূপ আরেকটা অঙ্ক, অর্থাৎ দুটি অঙ্ক করলে আপনারা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হবেন। যাই হোক, আমি প্রাথমিক একটা অঙ্ক আপনাদের বোঝাচ্ছি। দেখেন, এখানে আমাদের হোয়াইট বোর্ডে একটি আমরা অঙ্ক লিখে রাখছি। হয়তো লেখাগুলো জোরালোর জন্য আপনি জড়ো হাতের বেশি অর্থাৎ পেঁয়াজ, তাই হয়তো বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা দরকার হলে যখন ভিডিও ক্লাসটা দেখবেন তখন দরকার টেনে 2-3 বার শুনবেন, তাহলে আপনারা অঙ্ক খালি বোঝা নয়, অঙ্ক আপনাদের মুখস্থ হয়ে যাবে প্রায়। তো কি লেখা আছে, রিদা ইস্যু, অর্থাৎ রিদা ইস্যু করেছে A90 দিয়ে, অর্থাৎ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু 2000 টাকা অ্যান্ড সেলস ভ্যালু 1950 টাকা। অর্থাৎ বলতেছে যে রিদা বিক্রি করবে 2000 টাকার কমার্শিয়াল পেপার 90 দিন পর্যন্ত। অবশ্যই আপনাকে সরকার সময় বেঁধে দিবে ততদিন পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। তো 2000 টাকার কমার্শিয়াল পেপার সে 90 দিন বাজারে বিক্রি করতে পারবে, আর বিক্রি করছে কত টাকা, 1950 টাকা। তারপর বলছে দ্য কস্ট ইস্যু ইজ টাকা 100, অর্থাৎ বিক্রি করতে এই পেপারগুলো বিক্রি করতে ইস্যুইং ব্যয় হয়েছে কত টাকা, 100 টাকা। বলছে হোয়াট উইল বি দ্য অ্যানুয়ালি কস্ট রেট, অর্থাৎ এপিআর নির্ণয় করতে বলছে। তারপর বলছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ ইএআর যে সূত্র সেই সূত্র নির্ণয় করতে বলছে অফ কমার্শিয়াল পেপার, অর্থাৎ এই বাণিজ্যিক কাগজের। তো আমরা একটি একটি করে শিখব। তো অ্যানুয়াল কস্ট বলতে গেলে যেটা বোঝাই সেটা হলো এপিআর, আর এটার সূত্র হচ্ছে কমার্শিয়াল পেপার ক্ষেত্রে সূত্র এফবি মাইনাস এনএসবি, নিচেও এনএসবি গুণন 360, নিচে হচ্ছে এমপি অথবা ডি এমপি, অর্থাৎ গুণন 100। অর্থাৎ কোনো বইতে এমপি ব্যবহার করা হয় ম্যাচুরিটি পিরিয়ড, আর কোনো বইতে ডিএম ব্যবহার করা হয়, অর্থাৎ ডে অফ ম্যাচুরিটি। যে যাই ব্যবহার করুক, আমরা এটা ব্যবহার করি। তো এখন আমরা হিয়ার করব। তাহলে হিয়ার এখানে আমাকে উল্লেখ আছে ফেস ভ্যালু কত টাকা, 2000 টাকা, সেলস ভ্যালু কত টাকা, 1950 টাকা।
যে যদি অঙ্কের শেষ ভ্যালু দেওয়া থাকে তাহলে শেষ ভ্যালু থেকে যে কোনো ধরনের কস্ট বাদ দিলে এনএসভি হয়। সেহেতু এই জায়গাটা আমাদের এসবি আছে, আমাদের মাইনাস হবে ইস্যুইং কস্ট, ইস্যুইড কস্ট। তাহলে এসবি হচ্ছে 1950 টাকা আর ইস্যুইং কস্ট হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা বিয়োগ অর্থাৎ 1850 টাকা। আমাদের এমপি অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড আমরা বিক্রি করতে পারবো এই কাগজ 90 দিন। এই হচ্ছে আমাদের হিয়ার। এখন আমরা অঙ্কে সাজা দিলে অঙ্কটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 2000 টাকা, 1850 টাকা, এখানে হচ্ছে 360 টাকা, এই হলো 90 টাকা, এই হলো 100। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি 2000 মাইনাস 1850 তাহলে দাঁড়া হচ্ছে 150, 150 ডিভাইডেড 1850, 360, 90 দিন গুণন 100। 150কে যদি 1850 দিয়ে ভাগ দিই তাহলে আসে 0810, অর্থাৎ 0810। আরো অনেক কিছু আসে, 6 সংখ্যা নিলাম আর নিলাম না। তারপরে 360কে যদি আমি 90 দিয়ে ভাগ দিই, 360 ভাগ 90 তাহলে আসবে হচ্ছে 4 গুণন 100। তাহলে 0.081081 গুণন 4 গুণন 100 অর্থাৎ 32.43%, 32.43%। এই হচ্ছে আমাদের হিপিআর নির্ণয়। অত্যন্ত সহজ। প্রিন্সিপাল অফ ফিনান্স বা ফান্ডামেন্টাল অফ ফিনান্স যাই বলেন, এই মৌলিক অর্থন বা অর্থনীতি নীতিমালা এই বইটির মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সহজ একটি অধ্যায় হলো শর্ট টার্ম ফিন্যান্সিং বা শর্ট টার্ম লোন, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন। যাই হোক, আশা করি আপনারা এই নির্ণয় করা বুঝতে পারছেন। তাহলে আমরা এই তৃতীয় সূত্র অর্থাৎ ইআর নির্ণয় করা শিখব। ইআর এই অধ্যায়ের জন্য ইআর এর সূত্র হচ্ছে একটি। এখানে ইআর বা ইআর যাই আপনারা বলেন, এটার সূত্র কোনো পার্থক্য নেই। 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 গুণন 100। এই অধ্যায়ের জন্য ইফেক্টিভ ইন্টারেস্টের সূত্র এটাই। তো ঠিক এখানে আমরা আবার হেয়ার করে নিব। এখানে আর বের করার নিয়ম যেহেতু আমরা উপরে পড়ছি এখানে দেখাবো না। এনএসভি অর্থাৎ 2000 টাকা মাইনাস 1850 টাকা ডিভাইডেড 1850 টাকা। এটা আমাদের আসছিল 08108। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসছিল 08108। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা নির্ণয় করছিলাম 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে 360 90 এই হচ্ছে 4। আমরা এখন নির্ণয় করবো ইআইআর অথবা ইএআর। তাহলে এখন যদি আমরা করি 1.081081 পাওয়ার হচ্ছে 4 গুণন 100। এটাকে যদি আমরা পাওয়ার করি তাহলে এখানে আসবে হচ্ছে 1.3656, অর্থাৎ 1.3656 3655 মাইনাস 1 গুণন 100। তাহলে এখানে 1 বিয়োগ করে থাকে 3655। এখানে যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে উত্তর আসে 36.55%। এইগুলো হচ্ছে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপারের ইএআর অথবা ইআর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। সেই সাথে অবশ্যই কস্ট অফ কমার্শিয়াল পেপার অর্থাৎ কমার্শিয়াল পেপারের ভ্যালু নির্ণয় করা আপনারা অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের তারপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রেখে দেবেন। আর আপনাদের স্পেশালি কোনো অধ্যায়ের বা কোনো অঙ্কের ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো সেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব।
তো সবাই ভালো থাকুন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।